বন্ধুরা, ওয়ার্ল্ড মিটেরোলজিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী সাল 2024-এ পৃথিবীতে ওই সকল ক্যাটাস্ট্রফি দ্বিতীয়বার ঘটতে চলেছে যাকে আমরা 1982-তে দেখেছিলাম, যেখানে পৃথিবীতে খতরনাক মহামারী যেমন প্লেগ, দ্য ব্ল্যাক ডেথের প্যান্ডামিক এসে গেছিল এবং সারা বিশ্বের একদিকে যেখানে বন্যার জন্য জমি ডুবে যাচ্ছিল, ওই জায়গায় অন্যদিকে গরম দাবানলে জ্বলছিল। আসলে বন্ধুরা, 1982 সালে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাতে কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি চলছিল, আর এই বর্ষার জন্য বন্যা হয়েছিল এবং চারিদিকে জল জমে গেছিল। ফলে যেসব মশা উৎপন্ন হয়েছিল ওই মশা থেকে এনসিফালাইটিস নামের ব্রেন ডিসঅর্ডার আউটব্রেক করেছিল এবং বন্ধুরা, না জানি এই রোগ কত মানুষের প্রাণ নিয়েছে। এর সাথে সাথে ওই কন্টিনেন্টে একটি স্টেট নিউ মেক্সিকো প্লেগ রোগে ভুগছিল, আর বন্ধুরা যার জন্য এটা 14th সেঞ্চুরিতে এসে ব্ল্যাক আউট ডেথের মধ্য দিয়ে যাচ্ছিল। আর বন্ধুরা, এই একই সময় সাউথ আমেরিকার পেরুতে এত বর্ষা হচ্ছিল যার জন্য ওখানে বন্যা সৃষ্টি হয়েছিল। আর ঠিক সেই জায়গার উল্টো দিকে অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা এই সকল কন্টিনেন্টসে এক্সট্রিম টেম্পারেচার, বুশ ফায়ার, ডাস্ট স্টর্ম ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছিল। মানে সোজা কথায় আজ পর্যন্ত রেকর্ড করা সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার হয়ে গেছিল এবং চারিদিকে জমিন খরার জন্য ঠকঠকে শুকনো হয়ে গেছিল। আর বন্ধুরা, একদিকে বর্ষা এবং অন্যদিকে খরার জন্য পৃথিবীর দুই দিকে এক্সট্রিম এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, আর যার জন্য ওখানে এত তেজ গতিতে বাতাস বইছিল যার জন্য পৃথিবীর রোটেশন স্পিডও পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল, যার জন্য পৃথিবীর দিন 0.02 মিলি সেকেন্ড বেড়ে গেছিল। আর বন্ধুরা, দেখতে গেলে এই দুটো এনভায়রনমেন্ট আলাদা আলাদা লাগলেও এই দুটোর পেছনে কারণ কিন্তু একটাই, আর সেটা হলো এল নিনো। এটা 16th সেঞ্চুরিতে সবার প্রথম একটি পেরুর ফিশারম্যান বা জেলে অবজার্ভ করেছিল। উনি লক্ষ্য করেছিলেন যে স্পেসিফিক ওশান একটি সাইক্লিক ম্যানারে গরম এবং ঠান্ডা হচ্ছিল, আর বিশেষ করে ডিসেম্বরে এর টেম্পারেচার সব থেকে হাইয়েস্ট হয়। আর বন্ধুরা, কোইন্সিডেন্টলি যেহেতু এই সাইকেলের পিক একদমই ক্রিসমাসের সাথে মিল খাচ্ছিল, এই জন্য ওই ফিশারম্যান এই সাইকেলকে এল নিনো দ্য নেভিডাড বা দ্য লিটল বয় অফ ক্রিসমাস নাম দিয়েছিলেন। এবং তার কিছু সময় পর পেরুর লোকেরা এটা অবজার্ভ করেছিল যে এই এল নিনোর জন্য যে কেবলমাত্র জলের টেম্পারেচার বেড়ে যাচ্ছে তা কিন্তু না, সাথে সাথে ভারী বৃষ্টিও হচ্ছে, যার জন্য সমুদ্রের সাথে সাথে স্থলভাগের জীবকেও বিশাল পরিমাণে এফেক্ট করছে এই এল নিনো। পেরুতে যখন বৃষ্টি হচ্ছিল তখন ওখানকার লোক এটাকে নর্মাল একটা ওয়েদার ফেনোমেনা ভাবছিল, বাট এট এ টাইম ওখান থেকে 1500 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ার মতো দেশে ঠকঠকে খরা চলছিল। আর বন্ধুরা, এই ব্যাপারটিকে সবার প্রথম তখনই ওনারা জেনেছিল যখন ব্রিটিশ ইন্ডিয়াতে মজুদ ইন্ডিয়া মিটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের একজন সায়েন্টিস্ট গিলবার্ট ওয়াকার্স এই পুরো ওয়েদার কন্ডিশনকে সারা দুনিয়ার সামনে রেখেছিল। এর জন্য সারা দুনিয়াতে যেখানে যেখানে ব্রিটিশরা রাজ করেছিল ওখানকার টেলিগ্রাম স্টেশনের মাধ্যমে বিভিন্ন জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসার, রেইনফল এবং টেম্পারেচারের ডেটাকে একত্রিত করছিল। আর এই ডেটার মাধ্যমে উনি ওয়েস্টার্ন এবং মিডিল স্পেসিফিকের একদম মধ্যবর্তী অঞ্চলে প্রেসার ভেরিয়েশনকে প্রায় 20 বছর ধরে স্টাডি করেছেন এবং ফাইনালি তারপর এটা বের করেছেন যে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার ওয়েদার কন্ডিশন এশিয়া এবং অস্ট্রেলিয়ার ওয়েদার কন্ডিশনকে এফেক্ট করে। উনি দেখেছিলেন যে অস্ট্রেলিয়ার ওপরে যখন লো এয়ার প্রেসার হয় তখন স্পেসিফিক ওশানে মজুদ কুক আইল্যান্ডে ভারী বৃষ্টি হয়, আর যখন কুক আইল্যান্ডে লো এয়ার প্রেসার হয় তখন অস্ট্রেলিয়াতে ভারী বৃষ্টি হয়। আর এই ডিসকভারিকে উনি 1923-তে আইএনডি জার্নালে পাবলিশ করেছিলেন, যেখানে উনি এই এক্সোটিক ইভেন্টকে সাউদার্ন অসিলেশন নাম দিয়েছিলেন। নাও দ্য ইন্টারেস্টিং পার্টিস, এই সকল এল নিনোকে সায়েন্টিস্টরা এল নিনো সাউদার্ন অসিলেশন বলতেন এবং ইন্ডিয়ান এনভায়রনমেন্টকে স্টাডি করতে করতে এই ওয়াকার্স এই এনসো অর্থাৎ সাউদার্ন অসিলেশন পার্টকে ফিগার আউট করে ফেলেছিলেন এবং তারপর এল নিনোকে বোঝার জন্য সায়েন্টিস্টের পুরো একটি জেনারেশন লেগে গেছিল, কারণ তারপর 4th নভেম্বর 1958-এ 90 বছর বয়সে ওয়াকার্স মৃত্যুবরণ করেছিলেন এবং তারপর একজন মিটারোলজিস্ট জেকব জাগনেসের নজর ওয়াকার্সের সাউদার্ন অসিলেশনের উপর পড়েছিল। উনিও ওয়াকার্সের মতো টেলিগ্রামের মাধ্যমে সারা দুনিয়া থেকে ডাটা কালেক্ট করেছিলেন এবং তারপর উনি সকল টেম্পারেচারকে পরীক্ষা নিরীক্ষা করে উনি কনফার্ম করেছিলেন যে অস্ট্রেলিয়া এবং কুক আইল্যান্ডের মধ্যে যে অল্টারনেট এয়ার প্রেসার ডিফারেন্স তৈরি হয় ওর জন্য স্পেসিফিক ওশানের প্রেসার এবং টেম্পারেচারই রেসপন্সিবল। আর এই পুরো ফেনোমেনাকে উনি গিলবার্ট ওয়াকার্সের নাম অনুসারে ওয়াকার্স সার্কুলেশন নাম দিয়েছিলেন। তো বন্ধুরা, অন্যান্য সায়েন্টিস্টরা যখন এই ব্যাপারটিকে একসেপ্ট করেছিল তখন ওনারা কেবলমাত্র থিওরিটিক্যালি এটাকে জানতে পেরেছিল, কিন্তু বন্ধুরা বিজ্ঞানীরা প্র্যাকটিক্যালি এর এক্সপিরিয়েন্স করতেই পারেননি আনটিল 1982 যখন এল নিনো একসাথে 5 কন্টিনেন্টসের ওয়েদারকে এফেক্ট করেছিল। এল নিনোর এই খতরনাক এফেক্টকে দেখে এবং ওটাকে স্টাডি করার জন্য এবং সময় থাকতে থাকতে মানুষকে এর হাত থেকে বাঁচানোর জন্য ইন্টারন্যাশনাল কোলাবরেশনের মাধ্যমে ট্রপিক্যাল অ্যাটমসফিয়ারিক ওশান অর্থাৎ টিএও মিশন শুরু করা হয়েছিল, যেখানে সমুদ্রের টেম্পারেচারকে মনিটর করার জন্য সমুদ্রের 70টি ওয়াটার বাউলসকে ফেলা হয়েছিল। বন্ধুরা, এই বাউলসের ডেটা এল নিনোর কারণ সম্পর্কে বিজ্ঞানীদেরকে ডেটা দিয়েছিল, আর সেটা হলো ট্রেড উইন্ডস। বন্ধুরা, পৃথিবী রোটেট করার জন্য পুরো পৃথিবীতে যেসব বাতাস বয় তাকে প্রাইমারি উইন্ডস বলা হয়, আর এদের মধ্যে যেসব বাতাসগুলি নিরক্ষীয় অঞ্চলে প্রভাবিত হয় ওর সাহায্যে এনসিয়েন্ট টাইমে ট্রেড শিপস নেভিগেট হতো। আর বন্ধুরা, এরই জন্য ওখানকার প্রাইমারি উইন্ডস এর নাম দেওয়া হয়েছিল দ্য ট্রেড উইন্ডস। তো বন্ধুরা, এই ঘটনাটি হলো যখন ইকুয়েটরে ডাইরেক্ট সানলাইট পড়ে তখন ওখানকার হাওয়া গরম হয়ে উপরের দিকে
দিকে উঠতে থাকে এবং ওপরে গিয়ে ওই হাওয়া ঠান্ডা হয়ে অ্যারাউন্ড 30 ডিগ্রি সাউথ এবং নর্থ ল্যাটিটিউডসে পুনরায় নিচের দিকে নেমে আসে। আর বন্ধুরা, যার জন্য আমরা ছোটবেলা পড়েছিলাম যে ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলে একটি লো প্রেসার জোন তৈরি হয় এবং সেই জায়গায় 30 ডিগ্রি ল্যাটিটিউডসে হাই প্রেসার জোন তৈরি হয়। আপনারা সবাই জানেন যে এই হাই প্রেসার থেকে বাতাস সবসময় লো প্রেসারের দিকে ছুটে যায়। আর বন্ধুরা, এখানে যেহেতু পৃথিবী রোটেট করছে এবং নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর সব থেকে যেহেতু স্পিড বেশি, তার জন্য দুই দিক থেকে আসা হাওয়া সোজাসুজি আসতে পারে না, হাওয়া একটু ডান দিকে ডিফ্লেক্ট হয়ে যায়। আর বন্ধুরা, এইরকম ইভেন্ট তো পুরো পৃথিবীতে বয়ে চলে, বাট বন্ধুরা নিরক্ষীয় অঞ্চলে যেহেতু পৃথিবীর সব থেকে স্পিড বেশি হয়, এই জন্য এই অঞ্চলে উইন্ডস প্যাটার্ন বিশাল পরিমাণে অসিলেট করে। আর বন্ধুরা, এটাকেই বিজ্ঞানীরা এল নিনো সাউদার্ন অসিলেশন বলে থাকেন, যার তিনটি ফেজ থাকে: নিউট্রাল ফেজ অর্থাৎ নর্মাল ফেজ, লা নিনা অর্থাৎ কোল্ড ফেজ এবং সবার শেষ এল নিনো অর্থাৎ হট ফেজ। বন্ধুরা, নিউট্রাল ফেজে আমেরিকান কোস্টে মজুদ গরম হওয়া ট্রেড উইন্ডসের মাধ্যমে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে যায়, আর যেতে যেতে ওখানকার স্থলভাগের সাথে ধাক্কা লেগে গরম হাওয়া উপরের দিকে উঠে যায় এবং কনডেন্স হয়ে মেঘ তৈরি হয়, ফলে ওখানে বৃষ্টি হয়, যেরকম আমাদের ইন্ডিয়া বাংলাদেশে মৌসুমী বায়ুর জন্য বৃষ্টি হয়। বন্ধুরা, তারপর এই কনডেন্সড এয়ারগুলি ইস্টওয়ার্ড অর্থাৎ আমেরিকার কন্টিনেন্টের দিকে যায় এবং একটি সার্কুলেশন প্যাটার্ন তৈরি করে, আর এই প্যাটার্নকে ওয়াকার সার্কুলেশন বলা হয়। আর বন্ধুরা, এই বাতাস বওয়ার সময় আমেরিকা থেকে সমুদ্রের গরম জলকেও এশিয়ার দিকে ঠেলে নিয়ে যায়, আর এই গরম জল এশিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথে সমুদ্রের গভীরে থাকা ঠান্ডা জলের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যায়, যাকে আপওয়েলিং বলা হয়। এই আপওয়েলিং এর জন্য সমুদ্রে মজুদ নিউট্রিয়েন্টস এবং ফ্লাইটোপ্ল্যাঙ্কটনস সারফেসের দিকে চলে আসে, যার জন্য কোস্টাল লাইফ ফুলে ফেপে ওঠে। বন্ধুরা, এখানে আপনি বুঝতেই পারলেন যে নর্মাল ফেজে ট্রেড উইন্ডস আমেরিকা থেকে এশিয়ার দিকে গরম বাতাস নিয়ে যায়, কিন্তু বন্ধুরা কখনো কখনো এই ট্রেড উইন্ডস আনএক্সপেক্টেডলি স্ট্রং হয়ে যায়, যার জন্য লা নিনা কন্ডিশন তৈরি হয়। বন্ধুরা, এই জায়গায় ট্রেড উইন্ডস খুবই ক্ষমতা সম্পন্ন হওয়ার জন্য ওয়াকার সার্কুলেশনের স্ট্রেংথ বেড়ে যায়, এই জন্য নর্মালের তুলনায় বেশি পরিমাণ গরম বাতাস এশিয়ার দিকে যায়, যার জন্য ওখানে এক্সট্রিম জলীয় বাষ্প হওয়ার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যাও পর্যন্ত হয়ে যায়। এই জায়গায় আমেরিকাতে জলীয় বাষ্প না থাকার জন্য এবং কোল্ড এয়ারের জন্য এখানে একদম শুকনো খরাতে রূপান্তরিত হয়, অর্থাৎ লানিনার জন্য যেখানে এশিয়াতে প্রচুর পরিমাণ রেইনফল হয়, সেই জায়গায় আমেরিকাতে একদম শুকনো খটখটে খরা হয়। বন্ধুরা, যেমনটা আমি আগে বলেছিলাম যে স্পেসিফিক ওশানে একটি সাইকেল ফলো করে, এই জন্য একটা সময়ের পর এই স্ট্রং উইন্ড নর্মাল থেকে স্লো হয়ে যায় এবং তারপর আসে এল নিনো। এর জন্য ওয়াকার সাইকেল ভেঙে যায় এবং ওয়ার্ম উইন্ডস এশিয়ার দিকে যাওয়ার পরিবর্তে আমেরিকার কন্টিনেন্টের দিকে যায়। এবার আপনি বুঝতে পারছেন এখন সিচুয়েশন কিন্তু রিভার্স হয়ে গেছে, মানে এশিয়াতে কোল্ড এয়ার এবং আমেরিকাতে ওয়ার্ম এয়ার, এই জন্য আমেরিকার কন্টিনেন্টে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর সেই জায়গায় এশিয়াতে তখন খরা চলে, একদম শুকনো খটখটে অঞ্চল হয়ে যায়, অর্থাৎ এল নিনোর এফেক্ট লা নিনার এফেক্টের পুরো উল্টো। আর বন্ধু, এই পুরো সাইকেল মিলে 4টি কন্টিনেন্টস বা মহাদেশ এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার ওয়েদারকে এফেক্ট করবে। আর বন্ধুরা, এই পুরো ফেনোমেনা একটি 5 বছরের সাইকেল এবং বন্ধুরা লাস্ট এল নিনোর এফেক্ট 2018 থেকে 2019 এর মধ্যে হয়েছিল, এই জন্য ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী এটা সাল 2024-এ আসার চান্স প্রচুর হাই রয়েছে। ইনফ্যাক্ট আপনি হয়তো রিসেন্টলি অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার বা দাবানলের কথা শুনেছেন। ওয়েল বন্ধুরা, এটাও কিন্তু এল নিনোর একটি এফেক্ট। বন্ধুরা, অপরদিকে এই এল নিনোর জন্য হেভি রেইনফল এবং ল্যান্ডস্লাইডকে ট্রিগার করে, আর এই ল্যান্ডস্লাইড যদি কোস্টাল রিজনে হয় তো ওখানে সুনামিও তৈরি হয়ে যেতে পারে। বন্ধুরা, বিজ্ঞানীরা বলছেন যে সাল 2023-এর শেষের দিকে আজ পর্যন্ত হওয়া সব থেকে ডেডলিয়েস্ট সুনামি আসতে পারে, আর ওটাও আবার এমন রিজনে যার চারিদিকে স্থলভাগ দিয়ে ঘেরা। আর এর সম্পর্কে যদি আপনারা ডিটেইলে ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি আপনারা কমেন্ট করেন আমি পরবর্তী ভিডিও এর সম্পর্কে বানিয়ে দেব। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অতিথি হয়ে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে সাপোর্ট করবেন, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।